নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। আমার সঙ্গে ঘণ্টাখানেক এই সফরেই আপনাদের স্বাগত। বিরতির আগে যা বলছিলাম যে এখনো পর্যন্ত আমাদের কাছে প্রায় নিশ্চিত খবর যে মদন মিত্র, রাজ্যের মাননীয় ক্রীড়া এবং পরিবহন মন্ত্রী, তিনি আগামী শুক্রবার সিবিআই তলব করেছে তাকে, কিন্তু তিনি সিবিআই দপ্তরে যাবেন না, কারণ হিসেবে অসুস্থতার কথা বলবেন। কিন্তু সিবিআই কর্তাদের কাছেও এই বার্তা পৌঁছে গেছে এবং তারা একটা স্পষ্ট পরিকল্পনা করেছেন। নানা অপশান, 3টে অপশান তারা রেখেছেন এবং তাদের প্ল্যান বি একেবারে তৈরি। সেই নিয়েই আমাদের এই আলোচনা। প্রথমে দেখে নেব বিষয়। শুক্রবার সম্ভবত গড়হাজির মদন, সিবিআইয়ের পাল্টা কৌশল কি? এই মুহূর্তে আমার সঙ্গে আছেন স্টুডিওতে জয়প্রকাশ মজুমদার, বিজেপি নেতা, অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, অন্যদিকে আছেন সুখবিলাস বর্মা, প্রাক্তন আইএএস এবং কংগ্রেস নেতা, এবং আছেন দেবাশিস সরকার, অর্থনীতিবিদ, অধ্যাপক। কিন্তু তার আগে যেখানে আমরা ছিলাম, যে মদন মিত্র যদি আগামী শুক্রবার না যান, অসুস্থতার কাগজপত্র সিবিআইকে পাঠিয়ে দেন, সেক্ষেত্রে সিবিআইয়ের পাল্টা পরিকল্পনা ঠিক কী? মঙ্গলবার বিকেল সিবিআই এর ফোন যায় মদন মিত্রর কাছে। ফোনে নির্দেশ শুক্রবার হাজির হতে হবে সিজিও কমপ্লেক্সে। জবাবে মদন মিত্র বলেন, শরীর খারাপ, হাসপাতালে ভর্তি, আপনাদের উত্তর পাঠিয়ে দেব। যদিও সিবিআই এর দাবি সেই উত্তর এখনো আসেনি। এই পরিস্থিতিতে নানা মহলে প্রশ্ন, যদি শেষমেশ পরিবহন মন্ত্রী শুক্রবার সিবিআই এর দপ্তরে হাজির না হন, সেক্ষেত্রে কোন পথে হাঁটবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা? সিবিআই সূত্রে খবর, এক্ষেত্রে 3টি ধাপে এগোতে পারে তারা। সর্বপ্রথম মদন মিত্র যে হাসপাতালে ভর্তি, অর্থাৎ বেলভিউ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন সিবিআই আধিকারিকরা। জানতে চাইবেন ঠিক কি হয়েছে পরিবহন মন্ত্রীর। তারপর যে সমস্ত চিকিৎসক পরিবহন মন্ত্রীর চিকিৎসা করছেন তাদের সঙ্গে কথা বলবে সিবিআই। মদন মিত্র শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত খোঁজ নেবেন। এরপর যদি সিবিআই মনে করে যে হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের দেওয়া তথ্যে কোনো অসঙ্গতি রয়েছে, সেক্ষেত্রে তারা নিজেরাই দিল্লি এবং মুম্বাইয়ের প্রথিতযশা চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড তৈরি করে পরিবহন মন্ত্রীর শারীরিক অবস্থা খতিয়ে দেখবে। মদন মিত্রের চিকিৎসক এবং সিবিআই এর নিযুক্ত চিকিৎসকদের রিপোর্টে যদি দেখা যায় ফারাক রয়েছে, অর্থাৎ মদন মিত্র সুস্থ রয়েছেন এবং সিবিআইকে ভুল তথ্য দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে হাসপাতাল এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে সিবিআই সূত্রে খবর। এমনকি আদালতের নির্দেশ এনে মদনকে জেরা করার কথাও ভাবতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। জয়প্রকাশবাবু, একদম পরিষ্কার 3টে অপশান। অপশান 1 হসপিটাল অথরিটির সঙ্গে কথা বলা, অপশান 2 প্রত্যেকজন চিকিৎসক যারা দেখছেন তাদের সঙ্গে 1-to-1, এবং 3 মুম্বাই বা দিল্লির একটা বিশেষ সিবিআই মেডিকেল বোর্ড তৈরি করে সমস্ত নথি পরীক্ষা করানো। কালকে দেখছিলাম আপনারা বিরোধীরা অসুস্থতা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন। কেন? অসুস্থতা হতেই পারেন, এর আগেও মদন মিত্র একাধিকবার অসুস্থ হয়েছে। না, অসুস্থতা হতেই পারে, আমরা সেটাও জানি। রজত মজুমদারকে গ্রেপ্তারের সময় আমরা দেখেছিলেন তিনি সাংঘাতিক অসুস্থ, হঠাৎ পড়ে গেলেন। সারাদিন পরে যেই বললো আপনি ইউ আর আন্ডার অ্যারেস্ট, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেলেন, পড়ে গেলেন। পরে অনেক কিছু বললেন, এখন তো দিব্যি আছেন দেখছি, এখন তো বেশ গটগট করে হেঁটে আসেন, যান, কোনো অসুস্থতার ছাপ নেই। এটা মানুষ বুঝতে পারে। ওই রজতবাবুর তামাশা আর মদন ম্যানিয়া, এখন তো মার্কেটে এটাই হয়ে গেছে যে কোনো বিপদ দেখলেই দামি নার্সিংহোমে চলে যাও, তার নাম এখন হচ্ছে মদন ম্যানিয়া। আমাদের পশ্চিমবঙ্গে কিছুদিন সারা ভারতে দেখবেন এই নামটা হয়ে গেছে। ঘটনাটা হচ্ছে, আমরা একটাই কথা বলতে চাইছি এই প্রসঙ্গে, যেটা বারবার আলোচনা হচ্ছে, যে গতকাল আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লিতে বলেছেন যে সারদার সঙ্গে কোনোভাবে যদি আমাদের যোগাযোগ আপনারা বলতে পারবেন। আমি একটা কথা, আমিও একটা চ্যালেঞ্জ দিচ্ছি, আমি খুব ছোট একজন বিজেপির নেতা, আমি একটা ছোট চ্যালেঞ্জ দিচ্ছি মুখ্যমন্ত্রীকে। সেটা হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার যেখানে নিজেরা হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে বলেছেন যে পশ্চিমবঙ্গ সরকার টাকা নিয়েছে সারদা থেকে, যেখানে সেই হলফনামায় বলেছে যে 2012-র বর্ষপূর্তি উৎসব, সরকারের বর্ষপূর্তি উৎসব হয়েছে সারদার টাকায়, এইটা মুখ্যমন্ত্রী মানেন কি মানেন না? আর মানলে সেই সারদার টাকার দায় তিনি নেবেন কি নেবেন না? আর যদি দায় নেন তাহলে পদত্যাগ করবেন কি করবেন না? এটা 3টে প্রশ্ন আমি মুখ্যমন্ত্রীর সামনে সবিনয়ে রাখলাম। চ্যালেঞ্জ হিসেবে নিতে পারেন, স্বাভাবিক প্রশ্ন হিসেবে নিতে পারেন। মুখ্যমন্ত্রীর দায় রইল এই কথার পরে কলকাতায় ফেরত এসে তিনি হয় বলবেন আমার সরকার যে হলফনামা দিয়েছিল সুপ্রিম কোর্টে সেটা মিথ্যে হলফনামা,
আর যদি বলেন সেটা সত্যি হলফনামা, তাহলে ওনাকে পদত্যাগ করতে হবে, কারণ সে হলফনামায় পরিষ্কার বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার তার আমলে সারদার কাছ থেকে টাকা নিয়েছে এবং তার অনেক আদরের, অনেক মায়া জড়ানো বর্ষপূর্তি উৎসব, প্রথম বর্ষপূর্তি উৎসব, সেটা হয়েছে সারদার টাকায়। এই প্রশ্ন আমি রাখলাম তৃণমূল বন্ধুদের কাছে, এই সরকারের কাছে এবং শাসক দলের কাছে। নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ, কোনো সন্দেহের অবকাশ নেই। সুকবিলাস বর্মার কাছে যাব। একজন সারদার কেলেঙ্কারির নায়ক সুদীপ্ত সেন যখন সরকারকে নানা ক্ষেত্রে টাকা দেন, সেটা ফিল্ম ফেস্টিভ্যালের পার্টি হতে পারে, সেটা এই যেটা অভিযোগ করছেন জয়প্রকাশ বাবু যে প্রথম বর্ষপূর্তির অনুষ্ঠানে জঙ্গলমহলের অ্যাম্বুলেন্স হতে পারে, তো আপনার মনে হয় না যে বিনিময় অনেক কিছু না পেলে এই পর্যায়ের ইনভেস্টমেন্ট, এটাও তো একটা ইনভেস্টমেন্ট, কেন করে শিল্পপতি? সেটা তো অবশ্যই অবশ্যই, এই কথাটা আমরা বারবার বলে আসছি এবং আমি, আপনারা জানেন আমি গান লিখেছিলাম, গান করেছিলাম, তাতে আমি একই কথাই বলেছি যে একটা ছবি কি আর এমনি কিনেছে 2 কোটি টাকা দিয়ে? যেই কিনুক না কেন, সারদা কিনুক, রোজভ্যালি কিনুক, যেই কিনুক না কেন, তার বিনিময়ে অনেক কিছু পেয়েছে এরা। জঙ্গলমহলে যেভাবে আপনাকে দেখাই, কালকে এই প্রশ্ন একজন সর্বভারতীয় চ্যানেলের সাংবাদিক করেছিলেন, অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী, মেজাজ হারিয়ে প্রায় উঠে গেছিলেন। আপনাদের দেখাবো যে সেই ঘটনা সর্বভারতীয় চ্যানেলে এই আঁকা ছবির প্রসঙ্গ আসতেই কিভাবে মেজাজ হারালেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আজকের দ্য টেলিগ্রাফ পত্রিকার খবর। টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে সারদা কেলেঙ্কারি নিয়ে প্রশ্নের মুখে মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী। মাইক ছুড়ে ফেলে মাঝপথে সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে যেতে উদ্যত হন তিনি। বুধবার দ্য টেলিগ্রাফ পত্রিকায় এমনই খবর প্রকাশিত হয়েছে। সোমবার নয়াদিল্লির 181 সাউথ অ্যাভিনিউয়ে তৃণমূল সাংসদ মুকুল রায়ের সরকারি বাংলোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকারটি নেন সাংবাদিক রাজদীপ সরদেশাই। মঙ্গলবার ওই সাক্ষাৎকার হেডলাইন্স টুডে চ্যানেলে সম্প্রচারিত হয়। ওই চ্যানেলের তরফে সাক্ষাৎকারের যে অনুবাদ পাঠানো হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে, প্রশ্নকর্তা রাজদীপ সরদেশাই যখন মুখ্যমন্ত্রীর আঁকা ছবি বিক্রির প্রসঙ্গটি উত্থাপন করেন, তখনই মাইক ছুড়ে ফেলে সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে যেতে উদ্যত হন মমতা। সাক্ষাৎকারের সময় সেখানে উপস্থিত কয়েকজনের দাবি, রাজদীপ সরদেশাই তখন মমতাকে বলেন তিনি যদি সাক্ষাৎকার অসম্পূর্ণ রেখে বেরিয়ে যান তাহলে সেটাই সম্প্রচার করা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। প্রত্যক্ষদর্শী ওই সূত্রের তরফে বলা হয়েছে, গোটা ঘটনাটা দেখে মনে হচ্ছিল রাজদীপ সরদেশাই ঠাট্টার ছলে কথা বলছিলেন। যদিও এ ব্যাপারে পরে রাজদীপের সঙ্গে যোগাযোগ করা যায়নি, তবে রাজদীপ ঠাট্টা করুন বা না করুন, মমতা তাঁর আসনে ফিরে আসেন এবং পুরো সাক্ষাৎকার দেন। কিন্তু ঠিক কোন প্রশ্নে মেজাজ হারান মমতা? দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী রাজদীপ মমতাকে বলেন, আপনি এমন একটা সময় কংগ্রেসের কাছাকাছি আসছেন, মঞ্চ ভাগ করে নিচ্ছেন, যখন আপনি রাজনৈতিক চাপের মধ্যে রয়েছেন। এতেই মমতার মেজাজ কিছুটা বিগড়ে যায়। তিনি বলেন, না না, এটা রাজনীতির বিষয় নয়। এরপর মমতার উদ্দেশ্যে রাজদীপ বলেন, আপনার ক্যারিয়ারে এই প্রথমবার বিরোধীরা আপনার বিরুদ্ধে সারদা কেলেঙ্কারিতে মদত দেওয়ার অভিযোগ তুলছে। তখনই মমতা রাজদীপকে বলেন, আপনি যদি আমাকে এইসব প্রশ্ন করেন তাহলে আমি সাক্ষাৎকার দেব না। আপনি এভাবে কাউকে অভিযুক্ত করতে পারেন না। প্রথমে তো আপনাকে তথ্য প্রমাণ পেশ করতে হবে। এটা আমাদের সময় হয়নি, এটা বামফ্রন্টের আমলে, কংগ্রেসের আমলে এবং বিজেপির আমলে হয়েছে। রাজদীপ বলেন, আপনার সঙ্গে কি সারদার সত্যিই কোনো সম্পর্ক ছিল না? আপনার দলের সাসপেন্ডেড সাংসদ কুণাল ঘোষিত বলেছেন মমতা সারদা গোষ্ঠীর ঘনিষ্ঠ ছিলেন। মমতা বলেন, কে বলেছে? প্রমাণ করুন, পদত্যাগ করব। রাজদীপ প্রশ্ন করেন, আপনি পদত্যাগ করবেন? মমতা বলেন, হ্যাঁ করব। এটা সম্পূর্ণ মিথ্যা। আমি আপনাদের বলছি, এটা সিপিএম এর সময়, বামফ্রন্টের 34 বছরে হয়েছে, আমাদের সময় নয়। আমরা তাকে গ্রেফতার করেছি, বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছি, 5 লক্ষ মানুষকে টাকা ফেরত দিয়েছি। এটা মিথ্যে অভিযোগ। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে রাজদীপ বলেন, আপনি ভুলে যাচ্ছেন যে আপনার আঁকা ছবি 1,80,00,000 টাকায় বিক্রি হয়েছে। অনুবাদে উল্লেখ রয়েছে, এরপরই মাইক ছুড়ে ফেলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এর পরের অংশ হিসেবে নরেন্দ্র মোদী সংক্রান্ত রাজদীপের একটি প্রশ্নের কথা অনুবাদে বলা হয়েছে। যদিও সূত্রের খবর, মাইক ছুড়ে ফেলার পর উঠে চলে যান মুখ্যমন্ত্রী। তাকে ফিরিয়ে আনতে হিমশিম খেতে হয় রাজদীপকে। যদিও এটাই প্রথম নয়। 2011 সালে CNN-IBN এর একটি অনুষ্ঠানেও মমতার তড়িঘড়ি মঞ্চ ত্যাগ ঘিরে জল্পনা হয়েছিল। প্রশ্ন উঠেছিল, অন্না হাজারেকে এড়াতেই কি এমনটা করেছিলেন মুখ্যমন্ত্রী? যদিও পরে তিনি দাবি করেন মায়ের অসুস্থতার কারণেই দ্রুত চলে গিয়েছিলেন। 2012 সালে টাউন হলে CNN-IBN এর একটি অনুষ্ঠানেও একই ঘটনা ঘটে। পার্কস্ট্রিট কাণ্ড নিয়ে প্রশ্ন করায় উত্তেজিত হয়ে পড়েন মমতা। এক ছাত্রীকে মাওবাদী আখ্যা দিয়ে মাইক খুলে মঞ্চ ছাড়েন তিনি। এবিপি আনন্দ। Kalyani's Nature Pure presents Ghonta Khanek Shonge Shumon, powered by high-tech smartphones. শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents Ghonta Khanek Shonge Shumon, powered by high-tech smartphones. শুধুমাত্র এবিপি আনন্দে। সুকবিলাস বাবু, সেই পেন্টিং এর প্রসঙ্গ আপনি তুলেছেন, হয় আপনার বিরুদ্ধে মিথ্যে মামলা হবে, নয় আপনাকে মাওবাদী বলা হবে। করুক না, আমার বিরুদ্ধে মামলা করুক না, যাই করুক না কেন,
আর মাওবাদী কি করতে চায়, যা ইচ্ছা তাই করে। আমি এটা দীর্ঘদিন ধরে গাইছি এই গানটা, কারণ এটা সত্যি কথা, এবং এই সত্যি কথা বলেই অত মেজাজ মানে উত্তেজিত হয়ে গেছেন ভদ্রমহিলা। মানে যদি এটার মধ্যে সামান্যতম মিথ্যা থাকতো, এবং এই নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, প্রচুর আলোচনা হয়েছে। এখন উনি যে কথাই বলুন না কেন, কোটি কোটি লোককে জেল দিতে হবে, কোটি কোটি লোক বলছে, সবাই বলছে এখন একেবারে সারদার সঙ্গে আপনারা জড়িয়ে আছেন, কত লোককে জেল দিতে। আমি বিমলদার কাছে আসবো, কিন্তু তার আগে দ্রুত একবার দেখবো যে মদন মিত্র নিয়ে সিবিআই এর হাতে কি তথ্য প্রমাণ আছে বলে সিবিআই সূত্রের দাবি। পরিবহন মন্ত্রীর বিরুদ্ধে কি কি অস্ত্র রয়েছে সিবিআই এর অস্ত্রাগারে? মদনকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তলবের পর এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। সিবিআই এর দাবি, তদন্তে নেমে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এমন কিছু তথ্য প্রমাণ উঠে এসেছে যাতে কার্যত স্পষ্ট মদন মিত্র এবং সুদীপ্ত সেনের মধ্যে টেলিফোনে একাধিকবার কথা হয়েছে, এবং পরিবহন মন্ত্রী যে সারদা কর্ণধারের কাছে একাধিকবার টাকা দাবি করেছেন তারও সাক্ষ্য তাদের হাতে রয়েছে বলে সিবিআই এর ওই সূত্রটির দাবি। কি সেই সাক্ষ্য প্রমাণ? সিবিআই সূত্রে খবর, মদন মিত্রের সঙ্গে কথা বলার সময় কয়েকবার তা রেকর্ড করে রেখেছেন সুদীপ্ত সেন। সেই রেকর্ডগুলি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে এসেছে বলে সিবিআই এর দাবি। সিবিআই সূত্রে আরও খবর, মদন মিত্র এবং সুদীপ্ত সেনের কল রেকর্ড খতিয়ে দেখা গিয়েছে তাদের মধ্যে একাধিকবার ফোনে কথা হয়েছে। সুদীপ্ত সেন বারবার সিবিআই এর কাছে অভিযোগ করেছেন তার কাছে মূলত দুভাবে টাকা চাইতেন পরিবহন মন্ত্রী, এক অফিসে প্রতিনিধি পাঠিয়ে কিংবা নিজে এসে, দুই ফোন করে। সিবিআই সূত্রে খবর, সুদীপ্ত সেনের দুই ড্রাইভার ইতিমধ্যে আদালতে গোপন জবানবন্দি দিয়ে দাবি করেছেন তারা একাধিকবার মদন মিত্রর কাছে প্যাকেট পৌঁছে দিয়েছেন, সেই প্যাকেটে টাকা ছিল বলেই তাঁদের অনুমান। সিবিআই জানিয়েছে এই সমস্ত তথ্য আরো ভালো করে যাচাই করে দেখার জন্য মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। বিমলবাবু, আমি স্ট্র্যাটেজিক প্রশ্নে আসবো যে মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে যেটা বলছিলেন, এবং তার দলে সেইভাবে প্রস্তুতিও শুরু হয়ে গেছিল যে ব্যক্তিগতভাবে কেউ দুর্নীতিতে জড়িত থাকতে পারে, তিনি দলে একটা পোস্ট হোল্ড করতে পারেন, কিন্তু নেত্রী বা দল তার সঙ্গে কোনোভাবে যুক্ত নয়। এই প্রকাশ্যে আমরা কিছুক্ষণ আগে দেখালাম যে কার্যত অ্যাভয়েড করছিলেন যাদের নাম উঠে এসছে তাদের। তারপরে আবার তৃণমূল কংগ্রেস গোটাটাকে নিয়ে নিলেন মুখ্যমন্ত্রী এবং বললেন কেউ টাকা নেয়নি। এত বড় সার্টিফিকেট রাজনৈতিকভাবে খুব ওয়াইজ কাজ হলো না? প্রথম কথা হচ্ছে দলের ভেতরে ঠিক কী ধরনের যে কাজ ইকুয়েশনগুলো কাজ করেছে আমার বাইরে থেকে বলাটা খুব কঠিন কাজ আমার পক্ষে, কিন্তু এটা ঠিকই সব দলেই, আপনি যদি বিভিন্ন দল দেখেন সব দলেই কিছু কিছু মানুষ থাকে যারা সবসময় দলের নিয়ম নীতি মেনে চলে না, যাদের সঙ্গে দুর্নীতির অভিযোগে জড়িয়ে পড়ে। আপনি আজকেই যদি দেখেন, আপনার মদন মিত্রকে নিয়ে আলোচনা করছেন ঠিকই, কিন্তু আমি যতদূর জানলাম 8-9 জনকে কিন্তু সিবিআই ডেকেছে, এবং বিভিন্ন কাটিং অ্যাক্রস পার্টি লাইন বিভিন্ন মানুষকে ডেকেছে, বিভিন্ন মানুষকে। আমাদের কাছে সোমেন মিত্রকে ডেকেছে, 3 জন, এবং নিচে সিপিএম এর একজন নেতাকে নাকি ডেকেছে শুনলাম, অন্য একটি চ্যানেলে বলছে। সিপিএম এর একজন প্রাক্তন মন্ত্রীকে ডেকেছে, আমি ওটা অন্য চ্যানেল থেকে আমাকে বললো, যেহেতু আপনাদের চ্যানেলে প্রচারিত হয় না আমি বলবো না, কিন্তু কালকে হয়তো কাগজে দেখবেন বিভিন্ন মানুষকে ডাকছে একটাই কারণে, সেটা হচ্ছে রবীন্দ্রদেবকে ডেকেছে, রবীন্দ্রদেবকে ডেকেছে সিবিআই, এবং এটা আমি কাগজে পড়েছিলাম যে কংগ্রেসের একজন সাংসদকেও ডাকতে পারে, উত্তরবঙ্গের একজন সাংসদকে ডাকতে পারে, এবং তিনি একবার কেন্দ্রীয় সব মন্ত্রী সভাকে প্রধানমন্ত্রীকে লিখলেন যে ভয়ঙ্কর ব্যাপার সারদা, পরে আবার লিখলেন না সারদা খুব ভালো, অন্যরা অপরাধী, সুতরাং তাকে রাখা হতে পারে, যা শুনেছিলাম। সুতরাং এগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই তদন্ত করে দেখা, সবার ক্ষেত্রে, শুধুমাত্র মদন মিত্রকে পিন পয়েন্ট করা কোনো যুক্তি আছে বলেই মনে করি না। আর একটা কথা ঠিকই যে একটি রাজনৈতিক দল তার কর্মীদের পাশে থাকে, কিন্তু আবার এটাও ঠিক যে সেই রাজনৈতিক দল দেখে যখন যে কর্মী অন্যায় কাজে জড়িয়ে পড়েছে তার পাশে থাকে না। এই ঘরের পাশে দেখুন উড়িষ্যাতে নবীন পট্টনায়কের ইউজুয়ালি ওখানে ইমেজটা খুব ভালো, তার সঙ্গে দুর্নীতির অভিযোগ ফোটা প্রমাণ কখনো হয়নি। তার দলের কিন্তু একজন অ্যারেস্টেড হয়েছেন এবং ইতিমধ্যে তাকে সাসপেন্ড করা হয়েছে। গতকাল সিবিআই ছাপ্পা মেরেছে 18টা জায়গায় তাঁরই দলের একজনকে, রাজ্যসভার সদস্য। আমি দুটো উদাহরণ আপনাকে দেবো। এক হচ্ছে 2 ঘন্টার মধ্যে সাসপেন্ড করলেন, এবং উড়িষ্যার আইনমন্ত্রী কিন্তু সিবিআই বিরুদ্ধে দফতরের সামনে ধর্নায় বসলেন না, সেটা বসেন। 2 হচ্ছে যে আপনি এটা নিশ্চয়ই মানবেন যে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের ইতিহাসে বর্তমান মন্ত্রীকে সিবিআই ডাকছে, এই ঘটনা প্রথম না। আবার আমি বলি, আপনাদের আগের অনুষ্ঠানটা কিছুটা আমি শুনেছি, বর্তমান মন্ত্রীকে সিবিআই ডাকছে, এটা যেরকম সত্যি তেমনি কোথাও আমরা ধরে নিতে পারবো না অবশ্যই মানে তিনি অন্যায় করেছেন, তিনি সন্দেহ নেই। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে।
আপনারা যে কথাগুলো দেখাচ্ছেন এটা যদি সত্যি হয় নিশ্চয়ই অন্যায় করেছেন। তিনি যদি প্যাকেট নিয়ে থাকেন, তিনি যদি টাকা নিয়ে থাকেন, তাহলে অন্যায় করবেন। যে বারবার আগের অনুষ্ঠান থেকে আমরা যেটা বলছি, এইটা অভিযোগ, এইটা খতিয়ে দেখতেই ওনাকে ডাকা হয়। ডেফিনেটলি সিবিআই যার কাছে খুশি যেতে পারে। এবং এটাও আপনারা জেনে রাখুন, যদি এমন হয় সত্যি তিনি অসুস্থ হন, সিবিআই টিম ওখানে গিয়েও কথা বলতে পারে, সেটুকু অধিকার সিবিআই এর রয়েছে। এবং সিবিআই সুপ্রিম কোর্টের দ্বারা তারা দায়িত্বপ্রাপ্ত, তাদের একটা দায়বদ্ধতা রয়েছে সুপ্রিম কোর্টের কাছে। স্বাভাবিকভাবেই এখানে কোথাও লুকোছাপার কোনো জায়গা নেই। যেটা আমি আপনাকে মনে করে দেবো, আমার হঠাৎ মনে পড়লো, টাউন হলের অনুষ্ঠান ছিল, আপনি ছিলেন। সুশান্ত ঘোষ যেদিন গ্রেফতার হলেন, তখনও আমি বলছি, তারপর সুশান্ত ঘোষ অসুস্থ, এবং সে নিয়ে আপনি এবং আমি দীর্ঘক্ষণ আলোচনা করেছিলাম যে সত্যি অসুস্থতা না হাই প্রোফাইল কাউকে গ্রেফতার করলেই তিনি এই অসুস্থতা, যেরকম রজত মজুমদারের কথা হলো। আমি বলছি সেই জন্য এই অসুস্থতা নিয়ে প্রশ্নচিহ্নটাও কিন্তু নতুন নয়। না, এটা একেবারে নতুন নয়। সুশান্ত ঘোষ একদম একেবারেই নতুন নয়। যাই হোক, অ্যারেস্টেড হওয়ার পর সিপিএম কিন্তু সুশান্ত ঘোষকে সাসপেন্ড করেনি, তাড়িয়েও দেয়নি দল থেকে, তিনি দলেই রয়েছে। তাই এই যে আপনি বলছেন যে পার্টি পাশে দাঁড়াবে কি দাঁড়াবে না, সুশান্ত ঘোষের অনিল বসুর ক্ষেত্রেও যে উদাহরণটা দেওয়া হয় ভুল উদাহরণ, তার কারণ অনিল বসু সঙ্গের ঘটনাতে অনিল বসুকে সাসপেন্ড করেনি, একেবারেই করেনি, শুধু মৃদু করে বকে দিয়েছিল, হালকা করে এসব করোনা টাইপের বকে দিয়েছিল, কিছু করে। প্রায় 1 বছর পরে স্ত্রী একটা সাংবাদিক সম্মেলন করে ব্যক্তিগত কারণে দলের সাথে লাগায়, তারপরে সাসপেন্ড করেছে। সিপিএম এদিক থেকে তাদের কিন্তু কোনো বলার মুখ নেই, তারা অনেক বেশি করে বলে। তারা যে কালচারটা শুরু করেছিল, সেটা হচ্ছে যে আপনি যেটা বলছেন কেন তৃণমূল এটা নিল, আমার ধারণা এখনো পর্যন্ত হয়তো তৃণমূল কংগ্রেসের ভাবনা চিন্তার মধ্যে রয়েছে, বা তাদের নেতৃত্ব ভাবনা চিন্তা করছেন যে তাদের দলের শীর্ষ নেতৃত্ব কেউই এর সঙ্গে যুক্ত নয়। এখন যদি সিবিআই সত্যি প্রমাণ করতে পারে কেউ যুক্ত, তাহলে নিশ্চয়ই দল ব্যবস্থা নেবে, যেরকম কুণাল ঘোষকে সাসপেন্ড করেছে। কিন্তু সেক্ষেত্রে এটা বলবেন না তো যে রাজনৈতিক প্রতিহিংসার জন্য বিজেপি? এখন দেখুন, এই রাজনৈতিক প্রতিহিংসা হয়েছে কি হয়নি, সিবিআই কি করেছে কি করেনি, শাসক দল কি করেছে, এগুলো নিয়ে গত 20-25 বছরে এমন চলছে বোফোর্স কেলেঙ্কারি থেকে, সে তার হাত থেকে মুক্তি নিয়ে সে চলতেই থাকবে। দেবাশিস দা, সিবিআই তদন্ত এই পর্যায়ে, যেটা বহু অভিযোগ ছিল যে ওই আমি বলছিলাম যে মিটিং হলো, এবং তারপর একটা লাইন আমি বলে নি, শুনুন, এইটা কোথাও যেন আমরা কেউ দোষী সাব্যস্ত হওয়ার আগে তাকে দোষী না আমি বলছি যে মিটিং হলো দিল্লিতে, তারপর সেটিং হয়ে গেল কিনা, সিবিআই তে গোসলো চলছে কিনা, এই নিয়ে প্রচুর জল্পনা ছিল। এখন সিবিআই তদন্ত যেখানে দাঁড়িয়ে আছে, কতটা আস্থা রাখছেন? না, আজকে এই মুহূর্তে প্রথম যে কথাটা বলা উচিত সেটা হচ্ছে যে অসুস্থ টাকা কড়ির কারবারকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের নির্দেশে যে তদন্ত, তার একটা পর্যায়ে মাননীয় মন্ত্রী মদন মিত্র মশাই যে নিজে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেন, আমরা প্রথমেই চাইব যে দ্রুততার সাথে তিনি সুস্থ হন, কারণ তিনি যত দ্রুততার সাথে সুস্থ হয়ে আসতে পারবেন তত সিবিআই তদন্তের কাজটা সামনে এগোবে। কারণ এই অসুস্থতা সুস্থ হয়ে আসলে কিন্তু তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে আসলে আমরা আলোচনা করছি সেই মানুষজনগুলোর কথা মাথায় রেখে, যেখানে লক্ষ লক্ষ মানুষের টাকা লুট হয়েছে আর কি। আমরা আপাতভাবে কথা বলতে গিয়ে ঝোঁক কাজ করছে, খুব স্বাভাবিক ঝোঁক কাজ করছে যে কাদের নাম আসছে, কিন্তু যেটা লক্ষ্য রাখা দরকার যে এই কারবারকে কেন্দ্র করে কত মানুষ লুট হয়েছে সেই জায়গায় কিন্তু তদন্ত প্রক্রিয়াটা। ফলে ওনার যত তাড়াতাড়ি সুস্থ হয়ে আসবেন তত সিবিআইয়ের পক্ষে এই তদন্তকে প্রুভ করা সুবিধা হবে। এবং স্বাভাবিকভাবে কেউই আমরা কখনো বলতে পারি না কোনো প্রিঅকুপাইড অবস্থান থেকে কোনো মন্তব্য সেটা কেউ করছেও না, আমরা কেউ আলোচনাও সেটা করছি না আর কি। কিন্তু যে জায়গাটা সব থেকে গভীর চিন্তার আর কি, এখানে বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট এসব আলোচনাই না, কিন্তু শাসক দল, বিরোধী দল এই আলোচনাও নয়। কিন্তু কারণ আমরা এই আলোচনা করতে গিয়ে কখনো বিজেপির ইয়েদুরাপ্পা কী করেছে আলোচনা করবো না। এই রাজ্যে তো বিজেপির দুর্নীতি সেভাবে পাওয়া যাবে না, বিজেপির শরীরটাই ছিল না, সবে তৈরি হচ্ছে। ফলে এখানে এই রাজনৈতিক আলোচনাটা ইরিভ্যালেন্ট আর কি। মূল যে জায়গাটায় কনসেন্ট্রেট করা দরকার যে আমাদের দেশে স্বাধীনতার পর টাকা কড়িকে কেন্দ্র করে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এত বড় দুর্ঘটনা ঘটেনি। এটা হচ্ছে এক। 2 নম্বর হচ্ছে এটাও প্রথম ঘটনা যে সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে যথাযথ তদন্ত হওয়ার প্রশ্নে বারবার করে কি তীব্র আপত্তি হচ্ছে, এটা কিন্তু বেনজির। এই দুর্ঘটনা যখন কোথাও না কোথাও ঘটে আমাদের রাজ্য ঘটে শাসক দলের তরফ, এক্স্যাক্টলি আমি এই জায়গাটা একদম জোর দিয়ে বলতে চাইছি যে এই ঘটনা বা দুর্ঘটনা এই রাজ্য প্রথম নয়, এই স্কেলে হয়নি।
কিন্তু এই রাজ্যে এর আগে যখন দুর্ঘটনা ঘটেছে, আমরা যখন বিভিন্ন রাজনৈতিক অবস্থান থেকে কথা বলি তখন এটা প্রত্যেকের যেন স্মরণে থাকে যে এই দুর্ঘটনা এর আগেও যখন ঘটেছে তখন কিন্তু শাসক দলের দায়িত্বে যারা ছিলেন তারা উদ্যোগ নিয়েছিলেন সুপ্রিম কোর্টে গিয়ে, হাইকোর্টে গিয়ে মামলা করে এই টাকা কি করে উদ্ধার করা যায় উদ্যোগ নিয়েছিলেন। এবং রাস্তায় কোনো মানুষ আন্দোলনে নামেনি, কোনো মানুষ এই কাণ্ডকে কেন্দ্র করে আমানতকারীদের তাড়া খেয়ে এজেন্ট আত্মহত্যা করছেন বেনজির। এই জায়গাটা জোর দিয়ে বোঝা দরকার। আমরা এখানে কিন্তু কেউ চোর ধরতে বসিনি, আমরা এখানে না সেই আত্মহত্যার সেই আত্মহত্যার যে কনটেক্সট আর গত 1.5-2 বছর ধরে এই রাজ্যে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে যেভাবে চাপানুতর হচ্ছে আমাদের দেশে, 11টা রাজ্য কম বেশি কথা উঠেছে, কিন্তু কোন রাজ্য থেকে এই বিষয়ে তদন্তের প্রশ্নে যখন সিবিআই কথাটা এসছে, স্বাভাবিকভাবে এসছে, কোন রাজ্যের তরফ থেকে কোন রাজনৈতিক দল, সেই রাজ্যে সেই রাজনৈতিক দল বিজেপি থাকতে পারে, কংগ্রেস থাকতে পারে, বিজেপি এমনকি সুপ্রিম কোর্টে সরাসরি কোটি কোটি টাকা খরচ করে কন্টেস্ট করা হচ্ছে। মানুষের মধ্যে কিন্তু প্রশ্নটা উঠেছে এই জায়গা থেকে যে এখানে শাসক দলের সমালোচনা, বিরোধী দলের সমর্থন, এসব প্রশ্ন না, কিন্তু তখনই মানুষের কাছে কোনো রাজনৈতিক দলের কাছে না, এই রাজ্যের 10 কোটি মানুষের কাছে, 1 মিনিট জয়প্রকাশ, এই রাজ্যের 10 কোটি মানুষের কাছে একটাই প্রশ্ন যে এই তদন্ত, এই দুর্নীতি, এটাকে সামনে বের করে এনে মানুষের টাকা ফিরিয়ে দেওয়ার প্রশ্নে কেন কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে কন্টেস্ট করা হবে, এইটা কিন্তু প্রশ্ন। এর সঙ্গেই আমি আরেকটা কথা জুড়ে দেবো, খুব রেলিভেন্ট কোয়েশ্চেন। সুপ্রিম কোর্টে এই রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গিয়ে বলল শ্যামল সেন কমিশন ভালো কাজ করছে, সুপ্রিম কোর্ট সেটা মেনেও নিল। দেখুন যে এর সঙ্গে কোনোভাবে তদন্ত তার কাজ চালিয়ে যাবে, সেইখানে এই সরকার দেখুন শ্যামল সেন কমিশনকে টার্মিনেট করে দিল, আর তারপরে 2 দিন পরে শ্যামল সেন ভদ্রলোক তার রিপোর্ট নিয়ে সরকারের কাছে জমা দেওয়ার জন্য খুঁজে বেড়াচ্ছেন। কেউ রিপোর্ট নেওয়া ছিল না, উনি গিয়ে রিপোর্ট দিতে গেছেন, হোম সেক্রেটারিকে উনি নেননি, ফিনান্স সেক্রেটারিকে উনি নেননি, পরে ওনাকে পোস্টে পাঠাতে হয়েছে। ভেবে দেখুন, শ্যামল সেন কমিশন নিয়ে এক্ষুনি মুখ্যমন্ত্রী একটা কথা শুনলাম যে আমরা 5 লক্ষ লোককে টাকা ফেরত দিয়েছি, আর শ্যামল সেন কমিশনের রিপোর্ট নেওয়ার মতন মুখ্যমন্ত্রীর দপ্তর বা সরকারে কেউ ছিল না। এতেই বোঝা যায় সুপ্রিম কোর্টে গিয়ে আটকানোর চেষ্টা করছি, সিবিআই আটকাতে পারলাম না, যখন লোক দেখানো শ্যামল সেন কমিশনের আর মূল্য নেই, টার্মিনেটও করে দিলাম, রিপোর্টটাকেও জলাঞ্জলি। শ্যামল সেন কমিশনের কাছে যখন গিয়েছিলাম বন্ধ হওয়ার আগের দিন, মাননীয় প্রাক্তন বিচারপতি বললেন 102 কোটি টাকার মানে চেক ফিরে চলে এসেছে, আর সামান্য কিছু টাকার মানে 100 কিছু টাকার 138 কোটি টাকা অ্যারাউন্ড 30-এর ঘরে সেই টাকা চেক ডিসবার্স করা হয়েছে, তাও রাজকোষের টাকা থেকে, সাধারণ মানুষের টাকা থেকে, শুধু সারদার কিছু সামান্য আমানতকারীকে দেওয়ার জন্য। ফলে এই অ্যাপ্রোচটার মধ্যে কিন্তু বস্তাবন্দি আবেদনপত্র আমরা যেদিনকে শেষ দিন গেছিলাম প্রকাশ করা হোক। একেবারে আমাদের সময় একেবারে শেষ, দ্রুত একবার দেখবো এক নজরে আমার এই পর্বের বক্তারা ঠিক কি বললেন। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আপনাদের যেটা দেখাবো, বারবার মিথ্যে মামলার ঘটনা আমরা দেখাচ্ছি, কিন্তু শাসক দলের নেতাদের বাঁচাতে মিথ্যে মামলা কি ভয়ঙ্কর হতে পারে। রাস্তা থেকে পথচারীদের তুলে অভিযোগ যে তাদের শটান জেলবন্দি করা হয়েছে, হাজতবন্দি করা হয়েছে, শুধু তাই নয়, হুমকি দেওয়া হয়েছে যে সত্যি কথা বললে আরও মিথ্যে মামলায় ফাঁসাতে হবে। আমাদের এই আলিপুরের ঘটনা। একটা ছোট্ট বিরতির পর সেই আলোচনায় আসবো, আপনার সঙ্গে থাকুন। Kalyani's Nature Pure presents Ghonta Khanek Shonge Shumon, powered by High-Tech Smartphones, Shudhumatro ABP Anonde. Kalyani's Nature Pure presents Ghonta Khanek Shonge Shumon, powered by High-Tech Smartphones, Shudhumatro ABP Anonde. প্রতিবাদী কিংবা বিরোধীদের মিথ্যে সাজানো মামলা দেওয়ার বহু ঘটনা আমরা স্টুডিওতে আলোচনায় পেয়েছি, কিন্তু এই ধরনের ঘটনা আমরা একটাও দেখতে পাইনি। কার্যত
দেখে বিস্মিত হয়ে গেছেন গোটা রাজ্যের মানুষ, যে শাসক দলের নেতাদের দাদাদের বাঁচাতে রাস্তা থেকে নিরীহ মানুষদের তুলে তাদের আসামি সাজানো, তারপর তাদের হুমকি দেয়া যে তারা যদি সত্যি কথা বলেন বা মুখ খোলেন তাহলে আরও মিথ্যে মামলায় ফাঁসানো হবে। এই ধরনের একটা নির্লজ্জ, নজিরবিহীন, অমানবিক ঘটনার সামনে দাঁড়িয়ে আমি শুরুতেই আপনাদের সেই ঘটনাটা দেখাবো, কিন্তু তার আগে আমাদের আজকের বিতর্ক অবশ্যই এই ঘটনা নিয়ে, তার বিষয়। আলিপুর থানায় পুলিশ পেটানো, রাজ্যের মিথ্যে মামলার কারসাজি ফাঁস। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন, একদিকে আছেন রিতেশ তিওয়ারি বিজেপি নেতা, আছেন নরেন চট্টোপাধ্যায় ফরওয়ার্ড ব্লক নেতা, অন্যদিকে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সন্ধি মুখোপাধ্যায় এবং অধ্যাপক দেবনারায়ণ সরকার। আমার সঙ্গেও আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায়। কিন্তু এদের কাছে আসার আগে আমি দ্রুত একবার দেখাবো যে ঘটনা সত্যি সত্যি এ রাজ্যের দায়িত্বপূর্ণ পুলিশ অফিসার, পুলিশ কর্তা, সাধারণ পুলিশ কর্মী অফিসারদের মাথা লজ্জায় হেঁট করে দিয়েছে। সেই ঘটনা দেখুন। বলে কোনো পেপার মিডিয়াতে তোমরা কিছু করলি, আমি তোমাকে কোনো সময় ধরলি আমি অন্য কেসে ঢেলে দেবো। ওই পুলিশ অফিসাররা কখনো সক্রিয়, কখনো নিষ্ক্রিয়, কখনো অতি তৎপর, কখনো আবার হাত গুটিয়ে বসে থাকা। পুলিশের ভূমিকা নানা প্রকার, কিন্তু আলিপুর কাণ্ডে পুলিশের বিরুদ্ধে যেভাবে সরাসরি মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে তা সাম্প্রতিককালে দেখা যায়নি বলেই মত অনেকের। মঙ্গলবার আলিপুর আদালতই স্পষ্ট বুঝিয়ে দিয়েছে কোনো তথ্য প্রমাণ ছাড়াই কয়েকজন যুবককে ধরে এনে কিভাবে মামলা সাজিয়েছিল পুলিশ। প্রমাণ না থাকায় আলিপুর কাণ্ডে ধৃত 5 জনকেই জামিন দিয়ে দেন বিচারক। ছাড়া পাওয়ার পরই মোহাম্মদ শাকিল ও মোহাম্মদ পপ্পু পুলিশের বিরুদ্ধে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে সরব হন। বলে কোনো পেপার মিডিয়াতে তোমরা কিছু করলি, আমি তোমাকে কোনো সময় ধরলি আমি অন্য কেসে ঢেলে দেবো। ওই পুলিশ অফিসাররা চাঁদনি মার্কেট ঘুরতে গিয়েছিলাম, ঘুরতে গিয়ে আমার একটা উকিলের কাছে দেখা করতে এসেছিলাম। এখানে আমি 6টার সময় এসে গেছি, এসে আবার পরে সিডি কেসেট নিয়ে আমরা ওখানে বেরোচ্ছি পাড়া, বের হওয়ার পর আমাকে ধরে নিয়েছে। ধরে লিখিয়ে বা এখন বের হবে, এখন বের হবে, এখন বের হবে করতে করতে রাত 12টা বেজে দিয়েছে। তারপরে আমাকে কেসে ঢেলে দিয়ে বলেছে আমরা ছেড়ে দেবো। আমরা রাত্রিবেলা রেখে পাঠিয়ে দিল। আমাদের কি ঝামেলা হচ্ছে, আমাদেরকে ধরে নিয়ে চলে গেছে। তারপরে থানায় থানার ভিতরে করে দিল সারা রাত। তারপরে তো আগের দিন বলে কি তোদের ছেড়ে দেবো, ছাড়েনি আমাদের। আলিপুর কাণ্ডে অভিযুক্তদের আইনজীবীরা অবশ্য প্রথম থেকেই দাবি করছিলেন মিথ্যে মামলায় তাঁদের মক্কেলদের ফাঁসানো হয়েছে। কারণ আলিপুর কাণ্ডের সূত্রপাত স্থানীয় একটি জমির দখলকে কেন্দ্র করে হলেও পুলিশ যে 5 জনকে গ্রেফতার করেছিল তারা কেউ এলাকার বাসিন্দাই নন। বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে, বাইরের লোকেরা আলিপুরের একটি জমিকে কেন্দ্র করে তৈরি হওয়া গণ্ডগোলে কেন মাথা গলাতে যাবে? পুলিশ কি তাহলে শাসক দলের লোকজনকে আড়াল করতেই নির্দোষ 5 জনকে গ্রেফতার করেছে? বিরোধীদের এই সন্দেহ গাঢ় করে পুলিশই, কারণ ধৃতদের তারা নিজেদের হেফাজতে চায়নি, এমনকি লঘু ধারায় মামলা রুজুরও অভিযোগ ওঠে। আর এই সব প্রশ্ন সন্দেহ যে কতটা সঙ্গত তা মঙ্গলবার বুঝিয়ে দেয় আলিপুর আদালতের নির্দেশ, যার পর বিরোধীরা বলছেন আলিপুর থানায় হামলাকারী তৃণমূল সমর্থকদের পিঠ বাঁচাতে কিভাবে 5 জন নির্দোষকে ধরে এনে মিথ্যে মামলা সাজিয়েছিল পুলিশ তা ফাঁস হয়ে গেল। এবিপি আনন্দ। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। গোটা রাজ্যের সচেতন মানুষ ধন্যবাদ দিচ্ছেন সেই মাননীয় বিচারপতিকে, এই ফাঁক বা ফাঁকি যার চোখে ধরা পড়েছে এবং শেষ পর্যন্ত গড়াদের বাইরে বেরোতে পেরেছে এই 5 জন। আমরা শুরুতেই চলে যাব অবসরপ্রাপ্ত বিচারপতি ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায়ের কাছে। জাস্টিস ব্যানার্জি, আপনাকে জানতে চাইবো, এই যে ফলস কেস, অযথা হয়রানি, 3 দিন জেল খাটতে হলো, আইনের কি ব্যবস্থা? এই গরিব মানুষগুলো যাদের খুঁটির জোর নেই, যারা রাজনীতির দাদা দিদিদের চেনে না, তাদের কার্যত রাস্তা থেকে তুলে অভিযোগ হচ্ছে একেবারে আলিপুর থানায় হাঙ্গামা, ভাঙচুর, মারপিটের মতো একটা গুরুত্বপূর্ণ এবং গুরুতর অভিযোগে এদের ঢুকিয়ে দেওয়া হলো। তো এই মিথ্যে গ্রেফতার করে এবং হুমকি দেওয়া হচ্ছে পাশাপাশি যে মুখ খুললে আরও মিথ্যে মামলায় ফাঁসানো হবে। কি শাস্তি এর আইনে, জাস্টিস ব্যানার্জি? এমনি কোনো শাস্তি বিধান করা হয়নি আমাদের আইনে, কারণ এই জিনিসটা নজিরবিহীন এবং আমাদের মনে হয় ভারতবর্ষের ইতিহাসে সর্বপ্রথম ঘটলো যে একটা থানার মধ্যে হামলা হলো, সেখানে পুলিশের এই নিজ সপরিণীত মানে সুমোটো কেস করা উচিত ছিল এবং পুলিশের আমাদের ক্রিমিনাল প্রসিজার কোডে বলা আছে 151 ধারায় বলা আছে অ্যারেস্ট টু প্রিভেন্ট কমিশন অফ কগনিজেবল অফেন্সেস। থানার মধ্যে মারমুখী জনতা শাসক দলের লোকেরা ঢুকে
পেটাতে শুরু করলো, কেউ টেবিলের তলায় ঢুকলো, কেউ আলমারির ফাঁকে ঢুকলো, কেউ ফাইল দিয়ে আত্মরক্ষা করছে। এরকম ঘটনা আগে ঘটেনি। পুলিশেরই সুও মোটো এদের অ্যারেস্ট করে সঙ্গে সঙ্গে কেস স্টার্ট করা উচিত ছিল, কারণ পুলিশের ডিউটি আন্ডার দি ল হচ্ছে টু প্রিভেন্ট দি কমিশন অফ কগনিজেবল অফেন্সেস। সেটাতে পুলিশের পক্ষে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। পুলিশের দোষ আমি দেব না, কারণ হচ্ছে এর মধ্যে ছিল শাসক দলের হাত ছিল, তাদের চাপ ছিল। কারণ আমরা সঙ্গে সঙ্গে পরেই টেলিভিশনে দেখলাম জনৈক মাননীয় মন্ত্রী বললেন যে কোনো হাঙ্গামা হয়নি, এটা মিথ্যে কথা। তারা একটা স্মারকলিপি দেওয়ার জন্য থানায় গিয়েছিল, সেটা কিন্তু ঘোরাবার চেষ্টা করলো, সেটা পারলো না। যখন আচ্ছা তারপর সেকেন্ড থিং হলো, তারপরে কতগুলো লোককে ধরে নিয়ে এলো। মানে ক্রিমিনাল ইন্টিমিডেশন, মানে আমি বলছি যে এ তো ক্রিমিনাল অফেন্স। হুমকি দিয়ে কাউকে মুখ আটকে দেয়া, তাকে বলা আরো মিথ্যে মামলায় ফাঁসাবো তোমরা সত্যি কথা বলতে, মানে এটা যদি ক্রিমিনাল ইন্টিমিডেশন না হয় তাহলে আর কোনটা? এটা 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 ক্রিমিনাল ইন্টিমিডেশন হয়। এবং 2 নম্বর হচ্ছে যাদের জেলে পড়া হলো, যাদের স্বাধীনতা হস্তক্ষেপ করা হলো, ফ্রিডম যে আন্ডার আর্টিকেল 21 অফ দ্য কনস্টিটিউশনটাকে জোর করে কেড়ে নেওয়া হলো, তাদের কোর্টে যেতে যে তাদের ক্ষতিপূরণ আদায় করার ক্ষমতা আছে এবং পুলিশ এবং প্রশাসনকে সেই ক্ষতিপূরণ দিতে হবে। এটাই হচ্ছে আমাদের সংবিধান ও আইনের বিধান। বুড়ি বুড়ি নজির আছে এরকমভাবে ফলস অ্যারেস্ট করে wrongfully কনফাইন করাটা, এটা দণ্ডনীয় অপরাধ। অ্যান্ড স্টেট হ্যাজ টু পে কম্পেনসেশন ফর দেয়ার রংফুল কনফাইনমেন্ট। এটা হচ্ছে আমাদের আইন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পুলিশকে বললো যেটা সরকার পক্ষে থেকে যেটা আমার যেটা মনে হচ্ছে তেলে জলে মেশাও। ইজ ইট পসিবল তেলে জলে মিশিয়ে একটা সাবস্টেন্স তৈরি করা? সত্য প্রকাশ পেল, কারণ ম্যাজিস্ট্রেট তিনি তো আইন জানেন। তিনি দেখলেন যে অ্যারেস্ট করার কথা প্রসিজার আছে, সেই প্রসিজারের পরটা একটা জিনিসও ফলো আপ করেনি, নাথিং অন রেকর্ড টু শো দ্যাট দে হ্যাভ কমিটেড দ্য অফেন্স অ্যান্ড দে ওয়্যার ইনভলভ ইন দিস কেস। শুধু একটা 161 স্টেটমেন্ট আনসাইন, সেটা দেখাবার চেষ্টা করলো। সেখানে বলা আছে যে একটা আনসাইন যেটা 161 স্টেটমেন্ট ক্যানট বি ইউজ অ্যাজ এভিডেন্স। ম্যাজিস্ট্রেট সেটাকে নস্যাৎ করে দিলেন এবং ছেড়ে দিলেন। তার মানে পুলিশ এটা বেকায়দায় পড়ে গেল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যাকে দিয়ে এই দুষ্কর্মটা করা হলো, তাকে গ্যারেজ করে দেওয়া হলো এবং তাকে বলা হলো, তাকে তার দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হলো, মানে অ্যাজ এ পেনাল মেজার, যে তুমি এরকম একটা ষড়যন্ত্র কার্যকরী করতে না পারার জন্যে তোমাকে এই শাস্তি দেওয়া হলো। একেবারে ধন্যবাদ জাস্টিস ব্যানার্জি। দ্রুত একবার দর্শকদের দেখাতে চাইব শেষে অবসরপ্রাপ্ত বিচারপতি ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায় যেটা বলছিলেন যে আলিপুর কাণ্ডের তদন্তকারী অফিসার কৌশিক রায়কে সরিয়ে দেয়া হলো। দ্রুত দেখাবো। তথ্য নেই, প্রমাণ নেই, আলিপুর কাণ্ডে তড়িঘড়ি 5 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। পুলিশকে চূড়ান্ত অস্বস্তিতে ফেলে ধৃতদের ব্যক্তিগত বন্ডে জামিন দেন বিচারক। ঘরে বাইরে প্রবল সমালোচনার মুখে পড়ে অবশেষে আলিপুর কাণ্ডের তদন্তকারী অফিসার কৌশিক রায়কে সরিয়ে দেওয়া হলো। দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত ওসি সরোজ প্রহরাজকে। আর সবথেকে তাৎপর্যপূর্ণ, থানার সিসিটিভি ফুটেজ জমা পড়েছে আদালতে। ফুটেজ থেকে 2 জনকে চিহ্নিত করা হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর। এদের মধ্যে রয়েছেন সেই ব্যক্তিও যাকে ঘুষি মেরে থানার কাঁচ ভাঙতে দেখা যাচ্ছে। ওই ব্যক্তি পলাতক, বন্ধ তার মোবাইলও। আর এখানেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তদন্তে প্রথম থেকেই কেন সিসিটিভি ফুটেজে জোর দেওয়া হলো না? তথ্য প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজ কেন মঙ্গলবার আদালতে জমা দিতে পারেনি পুলিশ? তাহলে কি সিসিটিভি ফুটেজে ধৃত 5 জনের অস্তিত্বই নেই? প্রশ্ন উঠেছে, তাহলে কি প্রকৃত অভিযুক্তদের আড়াল করতে 5 জনকে বাইরে থেকে ধরে এনে গ্রেফতার দেখানো হয়? ওয়াকিবহাল মহলের ধারণা, অতি সক্রিয় হয়েই তথ্য প্রমাণ ছাড়াই নিরপরাধদের গ্রেফতার করে বুক পোড়ার পর এবার প্রকৃত তদন্ত শুরু করতে চলেছে পুলিশ। রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ। রিতেশ, জাস্টিস ব্যানার্জি ক্ষতিপূরণের কথা বলছিলেন। গরিব গুরব মানুষ, দিনমজুর কার্যত, তারা কোথা থেকে আদালতের পয়সা জোগাড় করবেন? আর এই রাজ্যে মানবাধিকার কমিশন আছে কিনা সেটা সব থেকে বড় প্রশ্ন। সে নিয়ে মনে হয় আরেকদিন এই অনুষ্ঠান করতে হবে। তো কোথায় যাবেন তারা? রাস্তা থেকে 5 জন মানুষকে তুলে শাসক দলের নেতাদের বাঁচাতে তাদের আসামি সাজিয়ে পুড়ে দেওয়া হলো। না, এটা তো আজ কোনো বিচ্ছিন্ন ঘটনা তা নয়। যবে থেকে নতুন সরকার এসছে তাদের যে প্রতিহিংসামূলক আচরণ প্রত্যেক কটা ঘটনায় ফুটে আসছে। আপনি একটা গরিব কৃষক দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর সামনে বলছে আমি খাবো, ঠিক শিলাযুক্ত চৌধুরী, তাকে দাম বেড়েছে, তাকে মাওবাদী বানিয়ে দেওয়া হলো। একজন শিক্ষক অধ্যাপক, তিনি একটি কার্টুন আঁকলেন, তাকে রাতভর জেলে থাকতে ফরওয়ার্ড করেছেন। আমি আঁকলেন, পোস্ট করলেন। আমরা দেখুন
1991-92 পর সারা ভারত জুড়ে আদবানিকে নিয়ে কত রকম যে চিত্র তৈরি হয়েছে তার নিয়ে, কিন্তু কোনো জায়গায় কোথাও বিজেপি শাসিত প্রদেশ বা যেখানে বিজেপি সরকার নেই সেখানে একটা কোনো ঘটনা, আমরা যদি ফটোশপ ব্যবহার দেখি তো গত 5 বছরে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে নিয়ে যত ছবি তৈরি হয়েছে কয়েক লক্ষ মামলা এই দেশে হতে পারত। এই রাজ্য হচ্ছে একদম বিরল রাজ্য যেখানে আইনের শাসন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেন মুখ্যমন্ত্রী এবং তার স্নেহের ভাইয়েরা। যে মন্ত্রীর নাম এখানে উঠে এসছে সেই মন্ত্রী পুলিশকে কিভাবে ব্যবহার করেন, পার্থ চৌধুরী, সাব ইন্সপেক্টর পার্থ চৌধুরী মার্ডার কেসে আমরা দেখেছিলাম, তিনি প্রকাশ্যে বলছেন, ফোনে কথা বলছেন, দিদি আমি সব সামলে নেব, ঠিক আছে আমি দেখে নিই। তাপস চৌধুরী, মাফ করবেন, তাপস চৌধুরী মার্ডারের সময় আমরা সেই মন্ত্রীর ব্যবহার দেখেছি, কিন্তু সেই সময় আমাদের এটাও মাথায় ছিল পঞ্চায়েত নির্বাচন ছিল, তাকে কিছুদিন ক্লোজ করা ছিল, সরকারের পক্ষে তিনি বিবৃতি দিচ্ছেন, তাকে সরানো হলো। তৃণমূল সরকার যার নামে যখন কোনো বিষয় উঠছে তাকে আড়াল করছে, কোনো প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না। এটা তো আড়াল করতে গিয়ে একজন স্থানীয় নেতা তাকে আড়াল করতে গিয়ে এত বড় কেলেঙ্কারি করলো। আমি এইখানেও বলতে চাই, আমি কেন বলছি আড়াল করছে, কোনো ঘটনায় প্রকৃত দোষীরা শাস্তি পাক এটা চায় না এরা, না হলে এখানে যিনি প্রধান অভিযুক্ত প্রতাপ সাহার জেলে থাকার কথা, কিন্তু তৃণমূল কংগ্রেসের সৎসাহস নেই, কারণ আজকে যদি প্রতাপ সাহাকে জেলে পাঠাবেন তাদের দয়াই তো এরা নির্বাচনগুলো জিতেছে আর এই কাজকর্মগুলোই করে এসছে। যারা এতদিন ধরে দলতন্ত্রের কথা বলতেন, যারা পুলিশকে দিয়ে রাজনীতি করার কথা বলতেন, তাদের মুখে তো এইসব কথা মানায় না। সেই কারণের জন্য এই সরকারের কাছে এটাই প্রত্যাশিত, কোনো নতুন বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা চলছে, হয়তো আগামী কিছুদিন অবধি এই ধরনের আরও অনেক ঘটনা আমাদেরকে দেখতে হবে। আমি সন্দীদার কাছে যাব, আরেকটা স্পেসিফিক পুলিশের, মানে মুদ্রার তো দুটো পিঠ। আজকে যদি কোনো পুলিশ অফিসার, পুলিশ কর্মী, হয়তো তিনি সিপি নন, হয়তো ডিসি নন, তিনি যদি মনে করেন যে এই সরকার সত্যি সত্যি আমার পাশে দাঁড়ায় না, আপনি দেখুন যে তাপস চৌধুরী যখন প্রকাশ্য দিবালোকে গার্ডেন রিচে গুলি খেলেন, সন্দীদা আমি দর্শকদের আরেকবার সেটা দেখাতে চাইব, তখন সরকারের তরফ থেকে কি বলা হয়েছিল এবং এখন ঠিক কি বলা হচ্ছে সরকারের তরফ থেকে, সত্য এবং সরকারি বিবৃতির ফারাকটা কতখানি দেখুন। আলিপুর থানায় তাণ্ডব, গার্ডেন রিচে দিনে দুপুরে পুলিশ অফিসার খুন, এই দুটি ছবি ধরা পড়েছে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। অনেকেই বলেন ভাগ্যিস পড়েছিল, না হলে হয়তো পেছনে কে সেই সত্যিটাই চাপা পড়ে যেত। গত বছর ফেব্রুয়ারিতে গার্ডেন রিচে সাব ইন্সপেক্টর খুনের পরই তা বিরোধীদের ঘাড়ে চাপানোর চেষ্টা করেছিল সরকারের একাংশ। কখনো কংগ্রেস সিপিএম এর গন্ডগোলের তত্ত্ব খাড়া করার চেষ্টা হয়েছিল, কখনো আবার ঘটনার দায় কংগ্রেস নেতা মুখতারের ঘাড়ে চাপানোর আপ্রাণ উদ্যোগ ধরা পড়েছিল। কিন্তু খুনের ফুটেজ সংবাদ মাধ্যমের কাছে থাকায় পরিষ্কার হয়ে যায় কে গুলি চালিয়েছিল, কে ঘটনাস্থলে উপস্থিত ছিল, যার জেরে ধরা পড়ে দুষ্কৃতী সুভান, যে তৃণমূল সমর্থক বলে দাবি অনেকেরই, এবং তার সঙ্গে গ্রেফতার হন তৃণমূলের ডেপুটি কাউন্সিলর মোহাম্মদ ইকবালও। গার্ডেন রিচের মতোই আলিপুরেও পুলিশের ওপর হামলার ছবি ধরা পড়েছে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। বিরোধীরা বলছেন এক্ষেত্রেও সরকারের তরফে বিষয়টিকে লঘু করে দেখানোর আপ্রাণ চেষ্টা হয়েছে। দাবি করা হয়েছে পুলিশের ওপর হামলা হয়নি, কিছু লোক থানায় ডেপুটেশন দিতে গিয়েছিলেন, সব মিটে গিয়েছে, এরকম নানা কথা। কিন্তু ছবি তো আর মিথ্যে কথা বলে না, তাই অসহায় পুলিশ কর্মীর ফাইল মাথায় নিয়ে আলমারির আড়ালে লুকোনোর ছবি গোটা রাজ্য দেখেছে, যা দেখে অন্য একটি মামলায় হাইকোর্টের বিচারপতি পর্যন্ত এই দৃশ্যের প্রসঙ্গ টেনে বলেছেন পুলিশ নিজের মাথা বাঁচাচ্ছে ফাইল দিয়ে, রাজ্যে আইন শৃঙ্খলা কোথায়, এটাই এখন রাজ্যের অবস্থা। যদিও এসবের মধ্যেও ফাইল দিয়ে পুলিশ কর্মী ক্যামেরা থেকে মুখ লুকোনোর চেষ্টা করছেন এমন তথ্য ভাসানোর চেষ্টা হয়েছিল, কিন্তু তা বিশ্বাসযোগ্য করে তোলা যায়নি। কিন্তু পুলিশ অফিসার খুনে প্রকৃত দোষী কিংবা পুলিশ কর্মীর অসহায় হয়ে লুকোনোর দৃশ্য চাপা দেওয়ার এত চেষ্টা কেন করে সরকার? প্রশ্ন নানা মহলে। তাদের পাল্টা প্রশ্ন, উর্দিধারীদের ওপর আক্রমণ হলে তো দ্রুত দোষীদের শাস্তি দেওয়ার জন্যই পুলিশের সক্রিয় হওয়া উচিত, তাহলে কি পুলিশ শুধুই বোরে? যদিও পুলিশ কর্মীদের একাংশ তাদের এই অবস্থায় হতবাক নন। তারা বলছেন পুলিশকে বোমা মারার হুমকি দেওয়া অনুব্রতকে যদি ডিজি ক্লিনচিট দেন তাহলে তো এমনটাই হবে। তাই বোলপুরে থানায় ঢুকে তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষের বিরুদ্ধে পুলিশ পেটানোর অভিযোগ ওঠে। তাই দুবরাজপুরে সাব ইন্সপেক্টর খুনে অভিযুক্ত তৃণমূল নেতাকে এখনো খুঁজে পায় না পুলিশ। তাই অসহায় হয়ে পুলিশকে ফাইলের তলায় লুকোতে হয়, এটাই ভবিতব্য, আক্ষেপ নিচুতলার পুলিশ কর্মীদের একাংশের। এবিপি আনন্দ। সন্দীদা, লক্ষ্য করুন যে দুক্ষেত্রেই, সেটা আপনি যদি গার্ডেন রিচে বলেন তাপস চৌধুরীকে প্রাণ হারাতে হলো, এখানে নিচুতলার কর্মীদের বাঁচতে গিয়ে টেবিলের তলায় বসতে হচ্ছে, আক্রান্ত কিন্তু হচ্ছেন আরো বেশি করে পুলিশ কর্মী এবং অফিসাররা। কেন হচ্ছে এটা বোঝার জন্য তো গবেষণা করার দরকার নেই, প্রতিদিনের জীবনেই তো বোঝা যাচ্ছে কেন হচ্ছে। আমি একদিকে খুশি যে পুলিশ এটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে না, এবং এই যে চাপা দেওয়ার চেষ্টা না করে যে ঘটনা একটার পর একটা ঘটছে, মানুষের মধ্যে যে এই নিরাপত্তাহীনতায় ভোগা,
বর্ণ ধর্ম নির্বিশেষে বহু এলাকায় আইন শৃঙ্খলার যে এখন পরিস্থিতি, আইনের শাসনের দুর্বলতার কথা নতুন করে বলতে হয় না। দুটো দিক ভীষণভাবে প্রতিদিনের জীবনে এখন শোনা যায়। এক হচ্ছে যে ওই আমাদের নিরাপত্তাহীনতায় ভোগা, বহু এলাকায় হাসি খুশি ভাব ছেলেমেয়েরা ঘুরতো, সেটা এখন ধীরে ধীরে কমে আসছে। আরেকটা কথা বলি, হ্যাঁ অবশ্যই তার সঙ্গে দুর্নীতি বাড়ছে। আমি আরেকটা লক্ষ্য আমি বলছি, ওভারঅল আইন যখন সঠিকভাবে চলে না, চলতে না পারার মতো পরিস্থিতিতে দাঁড়ায়, সেখানে দুর্নীতি বাড়ে পুলিশের মধ্যে, প্রশাসনের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে। আমি বলছি এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক। তফাৎটা কিছু বছর আগে এবং এখন কিন্তু বোঝা যায়। আর দ্বিতীয়ত একটা কথা বলি, যখন পুলিশের সাহায্য আইন বহির্ভূতভাবে শাসক দলকে নিতে হয়, তখন বুঝতে হবে সেই শাসক দলের ঘোর দুর্দিন বা সরকারের ঘোর দুর্দিন অবস্থাটা কিন্তু এখন এইরকমই। আমরা বলি যে খুব ইম্পর্টেন্ট কথা আপনি বললেন যে পুলিশের সাহায্য রাজনৈতিক দল এবং শাসক দলের নেয়া মানে তাদের ঘোর দুর্দিন। এটা কিন্তু যে কোনো সময় যে কোনো শাসক দল এটা হয়, যখন দূরদৃষ্টি দিয়ে যখন যারা সরকার চান যে সরল সত্য কথাটা বুঝতে না পারেন, সেই দুর্দিন শুধু সরকারের নয় সাধারণ মানুষেরও। আমি আর একটা কথা, সেই পুলিশের তো অনেকে চেষ্টা করেন, যেমন এই পাড়ুয়ে তো কয়েকজন ওসিকে বারবার বদলি করতে হলো, আমাদের নজরুল ইসলাম কিংবা জয়রামন, তারা তো চেষ্টা তো করে গেছে যে ক্রমাগত যেভাবে স্ট্যান্ড দেওয়া যায়। তবে সংবিধান সম্মতভাবে একটি সরকার সেখান থেকে যখন পরিস্থিতিটা এভাবে সেই কারণে দাঁড়ায়, আমার মনে হয় যে কেউ কেউ চেষ্টা করবেন, কিন্তু খোলাখুলি জানা ভালো, জানানো ভালো অবস্থাটা কেন এরকম। কারণ মানুষই তো যারা, কারণ এটা তো একটা কাম্য নয় পুলিশ দল বেঁধে নিজেরা গোপন মিটিং করে সরকারের সঙ্গে লড়াই করবেন, সেটা কিন্তু কখনো ভাবা যায়নি যে কোনো এক গণতান্ত্রিক অবস্থায় এরকম তৈরি হবে। পরিস্থিতি যেখানে দাঁড়িয়েছে এটা কিন্তু দ্রুত হাতের বাইরে চলে যাচ্ছে, মানুষেরা প্রতিদিনের জীবনে ভোগ করছেন। ওই এলাকা দখল করে রাজনীতি করার যে পরিস্থিতি, এক মানুষ খুন হচ্ছেন ধর্ম নির্বিশেষে, তার কিন্তু পরিণাম ভয়ঙ্কর। কারণ এই এলাকা দখলটা আমি যেটা বিশেষ করে বলতে চাই, এটা কিন্তু সাধারণভাবে গণতান্ত্রিক দেশে মানুষের যেটা প্রাথমিক অধিকার, ভোট দেবার অধিকার থেকে বঞ্চিত করার জন্য কিন্তু এলাকা দখল ভয় দেখিয়ে পেশি শক্তি দিয়ে পরিবর্তন হওয়া দরকার। আমি নরেন্দ্রের কাছে যাব যে খুব দুর্দিন শাসক দলের নয় তো পুলিশের ওপর ভরসা রেখে শাসনযন্ত্র চালাতে হয় না। মোটামুটি ভাবে রাজ্যে আইন শৃঙ্খলা বলে কোনো বস্তু আর অবশিষ্ট নেই। সারা রাজ্যে পুলিশ শাসক দলের কর্মীদের কাছে আত্মসমর্পণ করেছে। তারপরও যেখানে যেখানে কোনো পুলিশ একটু রুখে দাঁড়াবার চেষ্টা করছে বা একটু ওদের বিরুদ্ধে বলতে যাচ্ছে, তার দায়িত্ব পালন, ন্যূনতম দায়িত্ব পালন করতে মার খেতে হচ্ছে। ন্যাচারালি এই যে পরিস্থিতিটা এসছে, এটা পশ্চিমবঙ্গের কাছে অত্যন্ত দুর্দিন এবং দুর্ভাগ্যের এটা যে শাসক দল যত দুর্বল হবে তত পুলিশকে তার আরও কাছে নিয়ে পুলিশকে ব্যবহার করবে, বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করবে, এবং শাসক দলের যে লুম্পেন, সেই লুম্পেন বাহিনীর হয়ে এই পুলিশ আরও বেশি কাজ করবে। এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামী দিন খুব দুর্দিন আসছে। এবং সারা রাজ্যে যেভাবে থানায় আরো আসছে, অনেক এসে গেছে, অনেকটাই এসে গেছে, খুব বাকি নেই। পুলিশ স্টেশনে তৃণমূলের কর্মী নেতারা ঢুকে পুলিশকে ওইভাবে মারতে পারে, এরপর আর বাকি কি রইলো? তাদের বাঁচাতে 5 জন নিরপরাধ মানুষকে রাস্তা থেকে আসামি বুঝ দিতে হবে। এর থেকে আর খারাপ কি আসবে? আমি বলছি আরো খারাপ কোনটা আসবে, সেটা এই যে তৃণমূলের কর্মীরা পুলিশের পোশাক না পরে বেরিয়ে পড়ে। এখনো সুযোগ পাননি, যাব তার আগে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তুষার তালুকদার, তিনি এই ঘটনা দেখে স্তম্ভিত, কি বলেছেন তিনি দেখাবো আপনাদের। এটা কিন্তু খুব একটা সিরিয়াস অফেন্স, কারণ এখানে পুলিশের প্রেজেন্সকে, পুলিশের অথরিটিকেই সরাসরি চ্যালেঞ্জ করা হচ্ছে। এই গ্রেপ্তারটাও খানিকটা লোক দেখানো ব্যাপার হলো, যে সাপও মরল লাঠিও ভাঙলো না, এরকম একটা মনোভাব নিয়ে যে আমরা একটা টোকেন অ্যাকশন দেখাচ্ছি, নিয়েছি। নিচুতলার যারা কর্মী, এই ঘটনার পরেও তাদের মনোবল অক্ষুণ্ণ থাকবে? এইভাবেই কি পুলিশ প্রশাসন চালানো যাবে না চালানো উচিত? সেই পুলিশের কাছে সাধারণ মানুষের প্রত্যাশাই বা কি থাকবে? দেবনাথ বাবু, আমি নিশ্চিত আজকে আপনি পুরনো কাগজ কোট করবেন না, কারণ করছি না। আমি একটা উত্তর দিতে হবে নরেন বাবুর, যে রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু আছে। মরিঝাপিতে থেকে শুরু করেছিলেন, আবার মে মাস থেকে
হাজারের বেশি মানুষ পুলিশ দিয়ে মেরেছিলেন। আছে আপনিই বলবেন। আনন্দমার্গে মেরেছিলেন, কাকে করেছিলেন? মারেননি। নানু সুজপুর কোথায় করেননি? কি মেরেছিলেন? সেও বলবে না যে রাজ্যে আইন শৃঙ্খলা। শুনুন, বলবে না কোথায় করেছেন? এই যে লোক নিয়ে সেও বলবে না শেষ করে দিয়েছিলেন। তখন এই মিডিয়া ছিল না, মুহূর্তের মধ্যে মিডিয়া যাচ্ছে, পুলিশকে শেষ করেছেন আপনারা। ওইভাবে ওই কথা বলবেন না, আমি এটা কন্ডেম করি। দেখেছেন কিন্তু আপনারা লজ্জা হচ্ছে কি? কত আপনারা এটা দেখে লজ্জা হচ্ছে কি? লজ্জা কোথায়? আপনারা লজ্জা হচ্ছে আকিরা মানুষ মেরেছিলেন, এটা দেখে লজ্জা হচ্ছে। আপনারা যা করেছিলেন, আপনারা লজ্জা হচ্ছে ছিল না, লজ্জা হচ্ছে। এই টিভি ছিল না, কত মেরেছিলেন, মরিচাপে থেকে শুরু হয়েছে, আক্রমণ করে মেরেছেন, পুলিশ লুকোচ্ছে, আপনার খুব আনন্দ হচ্ছে। পুলিশকে কি করেছিলেন? উৎসাহিত হচ্ছে না, উনি করেছিলেন, উনি কন্ডেম করেছেন। আমি তো কন্ডেম করেছি, আপনারা করলেন না, উনি করেছেন। কন্ডেম করছেন কি? হাজারে বেশি আমি জানি আলিপুর নিয়ে আপনি কন্ডেম করছেন, আমি তো কন্ডেম করছেন, অবশ্যই কন্ডেম করছেন, নিশ্চয়ই কন্ডেম করছেন, নিশ্চয়ই। এই সরকার ব্যর্থ বলছেন, এই সরকার ব্যর্থ, এটা বলুন। এই সরকার আপনারা, আপনি বললেন যে পুলিশকে শেষ করেছেন আপনারা। আরে এই সরকার ব্যর্থ কি? প্রতিটা সরকার ব্যর্থ না, এই সরকার ব্যর্থ। বিচ্ছিন্ন ঘটনা, অন্যায়, আরে বাবা কি করেছিলেন? বিচ্ছিন্ন সরকার ব্যর্থ, আপনারা শেষ করেছেন। প্রশাসন পরিচালনা করতে এই সরকার ব্যর্থ। থেকে পুলিশকে শেষ করেছে কিনা সে নিয়ে আরেকটা বিতর্ক হতে পারে, কিন্তু আমায় আপাতত এই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। তার আগে দ্রুত একবার দেখে নেব এক নজরে এই পর্বের বক্তারা কি বললেন। আমাদের সময় এখানেই শেষ, আবার দেখা হবে আগামীকাল ঠিক রাত 8টায় ঘণ্টাখানেকের এই সফরে। সবাই ভালো থাকবেন। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র ABP আনন্দে।